18টি দ্বীপের এই ছোট দ্বীপপুঞ্জটি পুরো বিশ্ব থেকে বিচ্ছিন্ন। মাত্র 50,000 মানুষের বাসস্থান। দ্বীপপুঞ্জ জুড়ে এরকম ছোট ছোট গ্রাম পাবেন। এখানে কতজন মানুষ বাস করে? মাত্র 18 জন। সমুদ্র পৃষ্ঠের 70 মিটার নিচে তারা বিশ্বের প্রথম সমুদ্র তলের গোল চত্বর তৈরি করেছিল। মোট 25টি টানেল আছে, 4টি সমুদ্রের নিচে এবং বাকিগুলো পাহাড়ের মধ্য দিয়ে খোদাই করা। আর প্রথম সুড়ঙ্গটি 1960-এর দশকে নির্মিত হয়েছিল এবং দীর্ঘতমটি প্রায় 11 কিলোমিটার দীর্ঘ। ফ্যারো দ্বীপপুঞ্জ। হ্যালো বন্ধুরা, আমরা দ্বীপে পৌঁছে গেছি। এটি প্রথম জলপ্রপাত, বিমানবন্দরের ঠিক পাশেই। ফ্যারো দ্বীপপুঞ্জে স্বাগতম। তিনি এখানে থাকেন, পৃথিবীর শেষ প্রান্তে। আপনি এখানে কি করছেন? আমি প্রকৃতি উপভোগ করছি। আমি প্রতিদিন পাহাড়ে হাইকিং করি। এটি শহর। যদিও ফ্যারো দ্বীপটি ছোট, তুলনামূলকভাবে অজানা এবং আটলান্টিকে কিছুটা বিচ্ছিন্ন, তবে তারা এমন কিছু অর্জন করেছে যা অনেক বড় দেশ পারেনি। তারা একটি সুড়ঙ্গের ভেতরে বিশ্বের প্রথম সমুদ্রতলের গোল চত্বর বানিয়েছিল। আমরা পানির নিচে গোল চত্বর দেখতে পাচ্ছি। পানির নিচে দেখুন, সমুদ্রের মাঝখানে এটি ডানে আর বামে বিচ্ছিন্ন। একবার ভাবুন, এই দ্বীপের মাত্র 50,000 মানুষের জন্য তারা এই বিশাল টানেল তৈরি করেছে। আমরা সমুদ্রের তলদেশে। বিশ্বের অন্যান্য দেশের তুলনায় এখানকার নাগরিকরা অনেক বেশি দামি। এসব কেবল সড়ক যোগাযোগ ব্যবস্থা নয়, এইসব প্রকৃতির মাঝে প্রকৌশলগত নিদর্শন। বিচ্ছিন্ন দ্বীপপুঞ্জ থেকে ইউরোপের সবচেয়ে উন্নত সড়ক নেটওয়ার্কগুলোর মধ্যে একটি। আর এখন আমরা ভাইকিং শহরে এসেছি। এটি বিশ্বের প্রাচীনতম ভাইকিং গ্রামগুলির মধ্যে একটি। এখানকার স্থানীয় ভাষা হল ফারোইজ, যা প্রাচীন নর্স ভাষা থেকে উদ্ভূত। তাদের রীতিনীতি এবং জীবনযাত্রা এখনো ওল্ড নর্থের চিত্র বহন করে। এমনকি ফ্যারো নামের অর্থ ভেড়া দ্বীপপুঞ্জ। এটা কারাগার, তবে আমরা যেমনটা ভাবি তেমনটা নয়। এখানে কোনো ওয়াচ টাওয়ার নেই, কাঁটাতারের বেড়া নেই, উঁচু দেওয়াল নেই। গুরুতর অপরাধী বন্দীদের এখানে রাখা হয় না, তাদের ডেনমার্কে পাঠানো হয়। এটি ফ্যারো দ্বীপপুঞ্জের বৃহত্তম হ্রদ। জায়গাটা দেখুন, সমুদ্রের উপরে একটা হ্রদ। সমুদ্রটা দেখুন, সুবহানাল্লাহ। আর এখন আমরা দেখব দ্বীপের বাসিন্দাদের জীবন কেমন। ফ্যারো দ্বীপপুঞ্জের স্থানীয়রা এইভাবেই বাস করে। এটা আমার জায়গা। এটি সান্দাবাগুন নামক একটা ছোট গ্রাম, আর এটা আমার বাড়ি, একটি ঐতিহ্যবাহী ফ্যারোইজ বাড়ি। চলুন ওইদিকে আমার ঘোড়াগুলো দেখি। আপনার ঘোড়া আছে? হ্যাঁ। এটা কি আইসল্যান্ডীয় ঘোড়া? হ্যাঁ, আইসল্যান্ডীয় ঘোড়া। এখানে সবাই শান্তিতে বাস করছেন। হ্যাঁ, বলা যায়। তারা এটিকে পৃথিবীর শেষ স্বর্গ বলে। তো মানে আপনারা খুব একটা বিচ্ছিন্ন নন, মানে কম বিচ্ছিন্ন? আমার মনে হয় বিচ্ছিন্ন কিছুটা, হ্যাঁ। কিন্তু তাও আমাদের একটি এয়ারলাইন আছে। আমাদের ডেনমার্ক এবং অন্যান্য জায়গায় জাহাজে যাওয়ার কথা। হ্যাঁ। ওরা কি আপনাকে চেনে? ওরা আমাকে, আমার কণ্ঠ চেনে। আচ্ছা, সেদিকে আসছে। তার নাম ক্লেসবা, ক্ল্যাশবা, আর অন্যটির নাম সারিয়া। ওয়াও, অনেক সুন্দর। টাচ করতে পারি? অবশ্যই। ওটা খুবই সংবেদনশীল, আর এটা সে খুব। লাভ ইউ, লাভ ইউ। ফ্যারো দ্বীপপুঞ্জে তারা এভাবেই বাস করে। এগুলো তাদের বাড়ি। তাদের আয়ের 90%-এরও বেশি আসে মাছ থেকে।
এই কারণেই আমরা এখানে। মাছ আর স্যামন শিল্প না থাকলে আমরা এখানে থাকতামই না। আপনি কি একজন অরিজিনাল ফারোই? হ্যাঁ, আমি তো আপনার পূর্বপুরুষরা ভাইকিং ছিলেন? ভাইকিংস, আসলেই নরওয়েজিয়ান ভাইকিংদের কাছ থেকে, এবং স্কটল্যান্ড আর আয়ারল্যান্ড সেল্টিক জনগণের কাছ থেকে। তো আপনারা আগে সারা বিশ্বে জাহাজে করে ঘুরে বেড়াতেন 1000 বছর আগে? এবং তারা আইসল্যান্ডেও গিয়েছিল, তারপর গ্রিনল্যান্ড, আর অবশেষে কানাডা। 1000 বছর আগে উত্তর থেকে পশ্চিমে যাত্রাপথে এই দ্বীপপুঞ্জ ছিল ভাইকিংদের এক স্টপ, এবং আজও এখানে শান্তি এবং বিচ্ছিন্নতা বিদ্যমান। আমার কাছে খাবার নেই। এখানে বেশ আছি, আমার শান্তি পছন্দ, এই আবহাওয়া আর প্রকৃতি পছন্দ। আমি কখনোই বড় শহরে যাব না। আপনার বয়স 17? হ্যাঁ, আমার বয়স 17। হেই। হে, আপ্যায়নের জন্য ধন্যবাদ। আপনাকে স্বাগতম। হ্যাঁ, আমরা আলাদা। আমরা মাত্র 55,000। ব্যাপারটা দারুণ। ফ্যারো দ্বীপপুঞ্জের কথা বললে সবাই কি তা চেনে? না, আমি কোথা থেকে এসেছি বললেই ওরা বলে ওটা আবার কোথায়। আচ্ছা, এমনকি ইউরোপেও? হ্যাঁ, আমার এটা ভালো লাগে যে আমি এখানে সবাইকে চিনি। আমি তরুণদের সবাইকে চিনি, আর একটি বড় ফ্রেন্ড সার্কেল থাকা এখানে সহজ বিষয়। সবাই কি একে অপরকে চেনে? হ্যাঁ, সবাই সবাইকে চেনে। তুমি কি ভবিষ্যতে চলে যাওয়ার পরিকল্পনা করছো, নাকি এখানেই থাকতে চাও? হ্যাঁ, এটা তার মায়ের সামনে একটা ভালো প্রশ্ন। সে বলবেন না। আমি জানি না, আমি ফেরো দ্বীপপুঞ্জে থাকতে চাই কিনা, মানে সারা জীবনের জন্য। আমরা খুব বিচ্ছিন্ন। ফেরোতে ঘুরতে আসুন। আচ্ছা, হ্যাঁ, গ্রীষ্মে এটা খুব সুন্দর। পুরো পরিবার এখানে। এটি একটি প্রকৃত ফারোই পরিবার। হ্যাঁ। আপনি ড্যানিশ না, তাই না? না, ড্যানিশ নই, আমি ফ্যারোইস। যদিও এই দেশটি ডেনমার্কের অংশ, তাই না? হ্যাঁ, দেশটি ডেনমার্কের অংশ, কিন্তু আমরা এর সাথে সংযুক্ত নই। আমাদের নিজস্বতা আছে, নিজস্ব পতাকা আছে, নিজস্ব ভাষা আছে, আর আমাদের নিজস্ব জাতীয় সঙ্গীতও আছে। তো আমাকে কি একটু গেয়ে শোনাবে? এটি ফ্যারো দ্বীপপুঞ্জের ঐতিহ্যবাহী পোশাক। দেখুন, তাদের সংস্কৃতি নিয়ে তারা গর্বিত, এবং তাদের ভাষা, সংস্কৃতি আর দেশকে অনেক ভালোবাসে। যদিও তারা ডেনমার্কের অংশ, তারা এখনো তাদের ঐতিহ্য ধরে রেখেছে। তারা বিশেষ অনুষ্ঠানে, জাতীয় দিবসে আর বিয়েতে এটি পরে। অসাধারণ। হ্যাঁ, অনেক স্তর আছে, যাতে পোশাক পরেও আপনি উষ্ণ থাকেন। ওকে। সব সময় ঠান্ডা। হ্যাঁ, এখান থেকে একটা মেয়ে খুঁজে নিন। হ্যাঁ, আমি এখানে থেকে যাব। আমি প্রতিদিন ইউটিউব ভিডিও বানাবো। এটা তাদের ঐতিহ্যবাহী নাচ। 2 স্টেপ বামে, 1 স্টেপ ডানে। আর আমরা বিয়েতেও এই পোশাক পরে নাচতে পারি। এখানে জলপ্রপাতের সংখ্যা দেখুন। ও আল্লাহ, অসংখ্য জলপ্রপাত। তারা এখানে অনেক বেশি কর দেয়। বিনিময়ে শিক্ষা বিনামূল্যে, স্বাস্থ্যসেবা বিনামূল্যে, রাস্তাগুলিতে একটি গর্তও নেই, এবং সমুদ্রের নিচে বিশাল সুড়ঙ্গ রয়েছে। দ্বীপপুঞ্জে কোনো স্থানই সমুদ্র থেকে 5 কিলোমিটারের বেশি দূরে না। তাই এই দ্বীপগুলিতে আপনি যেখানেই যান না কেন, সব সময় সমুদ্রের কাছেই থাকবেন। এখানে আপনি প্রধানমন্ত্রীকে ফোন করতে পারবেন। তার ফোন নম্বর ফোন ডিরেক্টরিতে আছে। পুরো ফ্যারো দ্বীপপুঞ্জে মাত্র 5টি ট্রাফিক লাইট আছে। এমনকি ভালোবাসাও এখানে কঠিন আর বিরল। মেয়েরা বিদেশ চলে যায়, আর পুরুষেরা মাসের পর মাস মাছ ধরে। জো, দেখা করে ভালো লাগলো। স্বাগতম। আশ্চর্যজনকভাবে ফিলিপিনো নারীরা এখানকার বৃহত্তম জাতিগত সংখ্যালঘু, অথচ এখানে স্থানীয় মহিলাদের সংখ্যা কম। আমরা এই পরিবারটির বাড়িতেই আজকে থাকছি। ধন্যবাদ, ধন্যবাদ। আপনাকে স্বাগতম। এখানে নারীদের চেয়ে পুরুষের সংখ্যা বেশি? হ্যাঁ, ফেরো দ্বীপপুঞ্জে নারীর তুলনায় পুরুষের সংখ্যা 2000 বেশি। এই জন্যই
তাদের দ্বীপে নারীদের প্রয়োজন। তো বিদেশ থেকে অনেক মহিলা আসে? হ্যাঁ, শত শত এশীয় নারী এসব আর্কটিক দ্বীপপুঞ্জে চলে আসছে। ওকে, নারীদের চাহিদা বেশি। নারীদের জন্য। যারা ভালোবাসা খুঁজছেন। আচ্ছা, জানতে পারি কি আপনাদের কিভাবে দেখা হয়েছিল? আমাদের অনলাইনে পরিচয়। ওকে, হ্যাঁ, ডেনমার্কে দেখা, তারপর এখানে এলাম। আচ্ছা, হ্যাঁ। আপ্যায়নের জন্য ধন্যবাদ। এখন আমরা পরবর্তী দ্বীপে যাব, যেন সময়ের বাইরের একটা দ্বীপ, সোকোত্রা। এটি ভূতাত্ত্বিকভাবে আফ্রিকা এবং আরব উপদ্বীপ থেকে পৃথক ছিল, যা 6 মিলিয়ন বছর আগের কথা। সোকোত্রার 37%-এরও বেশি গাছপালা অত্যন্ত বিরল, যেগুলো পৃথিবীর অন্য কোথাও জন্মায় না। আমরা 2 নম্বর দ্বীপ সোকোত্রা দ্বীপে পৌঁছে গেছি। এই দ্বীপে ফ্লাইট খুব সীমিত। হাই, আপনাকে পাইয়ে ভালোই লাগলো। সাধারণত সপ্তাহে 1-2টা ফ্লাইট। বিমানবন্দরে পৌঁছে গেছি। সোকোত্রা বিশ্বের সেরা সুন্দর দ্বীপ। অবশেষে লাইসেন্স প্লেটে 1 নম্বর লেখা এবং ড্রাগনের রক্তবৃক্ষ আঁকা আছে। এটা দ্বীপের পূর্ব দিক। চলুন যাই। আজ রাতে সমুদ্রের ধারে ঘুমাবো। আমরা প্রতিদিন আলাদা আলাদা জায়গায় ক্যাম্প করব। একটি অসাধারণ দ্বীপ, ফ্যারো দ্বীপপুঞ্জ থেকে সোকোত্রা। এই দ্বীপটি একটি আরব দেশের অন্তর্গত। আমরা সোকোত্রা পৌঁছে গেছি। আমরা এই দ্বীপে 5 দিন কাটাবো। প্রতিদিন আমরা আলাদা আলাদা জায়গায় ঘুমাবো। আমরা সৈকতে ক্যাম্প করব, কারণ এখানে সার্ভিস খুবই সীমিত, আর বিচ্ছিন্নতা এখানে জীবনেরই অংশ। كثيرا ولياليا وانهارا সোকোত্রার এই দৃশ্য দেখে আমরা ঘুম থেকে উঠেছিলাম বালির টিলায়, টিলাগুলির চূড়ায়, আর সামনে সমুদ্র। দৃশ্যটা দেখুন, সাদা মরুভূমি আর নীল সমুদ্র। লক্ষ লক্ষ বছর ধরে সমুদ্রের ঢেউয়ে এগুলো জমা হয়েছে। মানুষ এখানে ঘুমায়, কারণ এই রাজধানীতে মাত্র 5টি হোটেল আছে। এটিকে সোকোত্রা দ্বীপের বৃহত্তম শহর হিসেবে বিবেচনা করা হয়। রাজধানী হাদিবো। দেখা হয়ে ভালো লাগলো। এটা হলো রাজধানী, সোকোত্রার রাজধানী। এই দ্বীপটি অসাধারণ। এতে বিস্ময়, চমক এবং অনেক বিরল জিনিস রয়েছে। এতটাই বিরল যে স্থানীয়রাও বুঝতে পারেন না এটি কতটা অনন্য। বুঝলে কাউকে এখানে আসতেই দিত না। আমাদের হোটেল থেকে সমুদ্র দেখা যায়। একটি হোটেল। এই অঞ্চলটিকে একসময় আরব বারমুডা ট্রায়াঙ্গেল বলা হতো। দ্বীপটি একসময় জিনের দ্বীপ নামে পরিচিত ছিল, কারণ এখানে অনেক জাহাজ। একসময় নাবিকরা ভয় কাছেও ভিড়ত না। ধারণা ছিল দ্বীপবাসীরা বাতাস ডেকে জাহাজ ডুবাতো। কারো কারো মতে এই মানুষেরা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জাদুকর ছিলেন, কিন্তু সত্যটা হলো এটা কখনোই জাদু ছিল না। এখানেই আরব সাগর আর ভারত মহাসাগরের সাথে মিলিত হয়েছে। শক্তিশালী স্রোত এবং তীব্র ঘূর্ণিঝড় আজও জাহাজগুলিকে চ্যালেঞ্জ করে। এখানকার উপকূল রেখা পাথরে ভরা। জাদু এখানেই। এই দ্বীপের প্রকৃতির মাঝেই জাদু লুকিয়ে আছে। মিসেস মোনা, হ্যাঁ, মিসেস মোনা। কেমন আছেন? আমি ভালো আছি। হ্যাঁ, সে আরবি আর সোকোত্রি জানে। এটা আপনার খামার? আমার সোকোত্রার খামার। কারণ দ্বীপের অনেক গাছপালা বিপন্ন। মিসেস মোনা তার খামারে এগুলো চাষ শুরু করেন। আসুন আসুন, বসুন। হ্যাঁ হ্যাঁ। এখানকার লোকেরা সোকোত্রি ভাষায় কথা বলে।
একটি প্রাচীন সেমিটিক ভাষা যা আরবি থেকে এসেছে। এটা লেখা হয় না, শুধু মুখে বলা হয়। স্বাগতম আপনাকে মিজো। এটি ঐতিহ্যবাহী শোকত্রী খাবার, একটি পারফেক্ট শোকত্রী ভোজ। সব fresh। সব নতুন। শোকতরায় এই ঐতিহ্যবাহী পদ্ধতিতেই খেজুর সংরক্ষণ করা হয়। তারা এভাবেই সংরক্ষণ করে। তরমুজের মতো। ভেড়ার চামড়ার ভেতরে সংরক্ষিত খেজুর হ্যাঁ, এইভাবে। এগুলো হলো শোকত্রী খেজুর। সকত্রী খেজুর চামড়ার ভেতরে। এটা ভেড়ার চামড়া। চলুন শুরু করা যাক। হ্যাঁ, চলুন। এটার স্বাদ কেমন? অসাধারণ। এটা এভাবে সংরক্ষণ করেছেন কেন? এটি শোকতরার পুরানো ঐতিহ্যগুলোর মধ্যে একটি। এতে স্বাদ আরো ভালো হয়। হ্যাঁ। কোথায় যাচ্ছেন? আমাদের অতিথি কাজাকিস্তান থেকে প্রথমবার। প্রথমবার। Öte dende. Bir de pancake. এই বাড়িটি 200 বছরেরও বেশি পুরনো। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ইনি বাড়ির মালিক। স্বাগতম। আপনার ভালো হোক। এখন বিশ্বের বিরলতম উদ্ভিদগুলো দেখার সময়। ওই যে ওখানে দেখতে পাচ্ছেন, এগুলোতে ফুল ফুটেছে। আমি জড়িয়ে ধরতে চাই। বিজ্ঞানীরা বহুদিন ধরে এতে মুগ্ধ। একে বলা হয় মরুভূমির গোলাপ, বোতল গাছও বলে। এই গাছটি কেবল শোকতরায় পাওয়া যায়। এটি শোকতরার স্থানীয়। এই কাণ্ডটি দেখতে পাচ্ছেন, এটাকে বোতল বলা হয় কারণ এটি এই বৃহৎ কাণ্ডের ভেতরে পানি সঞ্চয় করে। ভেতরে পানি আছে, সুবহানাল্লাহ। আর এখন এটা ড্রাগন ব্লাড গাছের বন, যা ড্রাগন ট্রি নামেও পরিচিত। গাছ থেকে রক্ত বের হচ্ছে। শুধু এই দ্বীপেই গাছটি জন্মে। ড্রাগন ব্লাড ট্রি বিশ্বের সবচেয়ে অদ্ভুত এবং বিরল। আমি মিস্টার সুলেমানের কাছে এসেছি। এখানে তার একটি নার্সারি আছে। তিনি বনেই থাকেন। সালাম আলাইকুম। আল্লাহ আপনার মঙ্গল করুন। দেখা হয়ে ভালো লাগলো। Hayra! Aljark! Diemberi aljet! সকত্রী ভাষা। ভালো করুন। আল্লাহ আপনার ভালো করুন। আপনি ড্রাগন ব্লাড ট্রি। বিপন্ন একটি গাছকে আপনি রক্ষা করছেন। হ্যাঁ, এটা বিপন্ন আর আমি এটা রক্ষা করি। এটি ড্রাগন ট্রি, যা দেখতে ছাতার মতো। হ্যাঁ। গাছটি বড় গাছে পরিণত হয়। হ্যাঁ, এটা বৃদ্ধি পায় আর বড় হয়। এটার বয়স 1 বছর। এটা 1 বছর? হ্যাঁ। মেরে ফেলেছেন? না, আমি এটা মারিনি। আমি এটা মেরে ফেলিনি। আচ্ছা, বুঝছি। হ্যাঁ। এটি একটি ড্রাগন ব্লাড ট্রি। এটা 1 বছর বয়সী। 1 বছর? এভাবেই বৃদ্ধি হয়। এখানে থাকা অন্য গাছগুলোর বয়স কত? আমি তাদের বয়স জানি না। আগে থেকে এখানে ছিল। 1000 বছর? হ্যাঁ, হাজার হাজার বছর। আমি কি এটা জর্ডানে লাগাতে পারি, অথবা? না, এটা কেবল দ্বীপেই লাগানো যেতে পারে। শুধু এই দ্বীপে? হ্যাঁ। কারণটা কি? আমি জানি না। তো দ্বীপের সবচেয়ে বড় হুমকি হলো ছাগল। হ্যাঁ, আমরা কি ছাগল মেরে ফেলবো? অবশ্যই না। সুবিধা সীমিত থাকা সত্ত্বেও সুলেমান, আপনি এই গাছটি সংরক্ষণে এত চিন্তিত কেন? এটি সংরক্ষণ করি কারণ আমাদের জীবন এই গাছের সাথে জড়িত। আপনি এর থেকে রক্ত বের করেন? হ্যাঁ, আমরা রক্ত বের করি। দেখুন, রক্ত বের হচ্ছে। এটা দেখতে ছাতার মতো, তাই না? হ্যাঁ, ছাতার মতো। এটা আমাদের রোদ থেকে বাঁচায়। হ্যাঁ। এটা বাচ্চার মতো। বাচ্চার মতো ভালোবাসেন? হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি। আমি এই গাছটা ভালোবাসি। আমি এটাকে আমার সন্তান এবং সম্পদের মতো আগলে রাখি। এই গাছটি আমার আয়ের উৎস। আমি আর আমার সন্তানরা আমাদের পূর্বপুরুষের মতোই এখানে থাকি। আপনাকে আমরা কিভাবে সাহায্য করতে পারি? না না, কোনো প্রয়োজন নেই। সত্যি? ধন্যবাদ। প্রিয় ইয়েমেনবাসী, ধন্যবাদ। তাকে সাপোর্ট করুন। ধন্যবাদ। এটা রক্ত বের করে। এর লাল রং হাজার হাজার বছর ধরে ঔষধে ব্যবহৃত হয়ে আসছে। ভাবুন, এটা গাছ থেকে এসেছে। এটি ইয়েমেনি মুদ্রা এবং এর উপর সোকোত্রার এই গাছের ছবি আছে।
এটা ইয়ামেন। আমার ঠিক পেছনে পৃথিবীর দুটি বিরল গাছ, বোতল ট্রি এবং ড্রাগন ব্লাড ট্রি। আমরা সোকোত্রা ত্যাগ করার পর আমরা আর এই গাছটি দেখতে পাবো না। এমনকি যদি আমরা পুরো পৃথিবী ভ্রমণ করি, এটা দেখার জন্য আমাদের এখানে ফিরে আসতে হবে। সোকোত্রার জনসংখ্যা প্রায় 60,000। প্রকৃতির মাঝে বিচ্ছিন্নভাবে বসবাস করা পৃথিবীর আর কোথাও দেখা যায় না। কিন্তু এখন তাদের স্টারলিংক আছে, ইন্টারনেটও আছে। আমরা এই দ্বীপের একজন গুহাবাসীকে পেয়েছি। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ঠিক আছি। জোহারটা এই দ্বীপের সবচেয়ে বিখ্যাত ব্যক্তি। কত বছর ধরে এই গুহায় আছেন? ঠিক জানি না, আমার পরিবারের সাথে এই গুহায় বড় হয়েছি। বছর কেটে গেল এবং তারা আমাকে বলল যে আমার পূর্বপুরুষেরা এখানে থাকতেন। অনেক মানুষ গুহায় বাস করত। তারা লেগুনের মাছ, সামুদ্রিক শামুক আর ঝিনুক খেত। আলহামদুলিল্লাহ, আমার বয়স এখন 64 বছর। আমি এখন আগুন জ্বালাচ্ছি। এই দ্বীপটি নিরাপদ কারণ এখানে কোনো শিকারী নেই। তাহলে কি কোনো অপরাধ নেই? না। রাতে কি চুরি হয়? না। কাপ কোথায়? এটাই। এই সিশেল? এটা আমার আর এটা আপনার। আল্লাহ আপনার ভালো করুক। আপনাকে পেয়ে ভালো লাগছে। এই দ্বীপটা কি খুবই বিচ্ছিন্ন? মনে তো হয় বিচ্ছিন্ন, হ্যাঁ। আপনি এখানে বিখ্যাত? আমি জানি না। সোশ্যাল মিডিয়া আর টিকটকের আগে কেউ আমাকে চিনত না। ট্যুরিস্টদের সাথে আপনার পরিচয় হওয়া উচিত। অবশ্যই। ক্যাম্পিং করতে আসা সবাই আমার সাথে দেখা করতে আসে। আপনি সমুদ্র থেকে মাছ ধরে খান? হ্যাঁ। সম্মানের মালা। আপনাকে স্বাগতম। এটা আপনার প্রতিদিনের দৃশ্য? হ্যাঁ। এখানে বাদুড় আছে? না, ওরা উঁচু পাহাড়ে আছে, এখানে নয়। সোকোত্রা কেবল একটি পর্যটন কেন্দ্র নয়, এটি এক টাইম ক্যাপসুল যা আপনাকে দেখায় মানুষের হস্তক্ষেপ ছাড়াই পৃথিবী কেমন ছিল। এবার পালা সবচেয়ে দূরবর্তী এবং বিচ্ছিন্ন দ্বীপে যাওয়ার। দক্ষিণ আমেরিকা এবং আফ্রিকার মাঝে অবস্থিত একটি দ্বীপ। সুদূর দক্ষিণ আটলান্টিক মহাসাগরে এটি ব্রিটিশ জাহাজের জন্য একটি স্টপ ছিল। ভারত এবং ব্রিটেনে এর মধ্য দিয়ে পণ্য পরিবহন হতো, যা সুয়েজ খাল খোলার আগে। এবং যখন এর ভূমিকা শেষ হয়ে গেল, তখন এটি একটি প্রাকৃতিক কারাগারে পরিণত হলো। 5 শতাব্দীরও বেশি সময় ধরে বিচ্ছিন্ন থাকার পর 2017 সালে দ্বীপে বিমান চলাচল শুরু হয়। প্রতি সপ্তাহে মাত্র একটি ফ্লাইটের মাধ্যমে এর বিচ্ছিন্নতা ভেঙে ফেলা হয়। কিন্তু আজ পর্যন্ত ফ্লাইটগুলি কেবল একটি গন্তব্য দক্ষিণ আফ্রিকা থেকে আসে। বিমানবন্দরটি দেখতে অদ্ভুত, যেন পাথরে খোদাই করা। এখানে এলে মনে হবে যেন আপনি চাঁদে এসেছেন, তাই না? বলা যায়। বিমানবন্দরের অনেক কর্মচারীর জন্য চাকরি আছে, আর তারা সবাই এখানে জড়ো হয় শুধুমাত্র যেদিন বিমানটি আসে সেদিনই। আমার পেছনে এটা বিমানবন্দর, এটা রানওয়ে, আর এখন একটা বিমান উড়ে চলেছে। সেন্ট হেলেনায় বিমানবন্দর থাকার অনুভূতি অসাধারণ। এটা অনেক দিন ধরে তৈরি হয়েছে, তো মূলত একটা ভালো রানওয়ে পেতে তাদের পর্যাপ্ত সমতল জমি তৈরি করতে হয়েছিল। 2017 সালে প্রথম বিমানটি অবতরণে বেশ কষ্ট হয় এবং পরবর্তীতে বিমানবন্দরটি পুরো 2 বছরের জন্য বন্ধ করে দেওয়া হয়। কারণটা ছিল প্রবল বাতাস। দ্বীপের বেশিরভাগ বাসিন্দা একটা ছোট্ট শহরে বাস করেন, জেমস টাউন। ওই যে দেখতে পাচ্ছেন আমার ঠিক পেছনে
জেমস টাউন। এই শহরে ঘুমাবো। বিশ্বের সবচেয়ে বিচ্ছিন্ন শহরগুলোর একটি, 2 পাহাড়ের মাঝখানে আটকা এবং সরাসরি সমুদ্রের উপর অবস্থিত। সেন্ট হেলেনার জনসংখ্যা প্রায় 5000। নিজস্ব মুদ্রার একটি দ্বীপ। এই মুদ্রার দ্বীপের বাইরে কোনো মূল্য নেই, তবে এখানে সাধারণত ব্রিটিশ পাউন্ড ব্যবহার করা হয়। এটা আমাদের হোটেল, আর এটাই সমুদ্র। জেমস টাউনটা দেখতে এরকম। দ্বীপটি খালি। যাই হোক, তাদের এখানে একটা রীতি আছে, সবাই একে অপরকে শুভেচ্ছা জানায়। তাদের বেশিরভাগই একে অপরকে চেনে। শব্দ শুনতে পাচ্ছেন? এই শহরটি 2টি পাহাড়ের মাঝখানে অবস্থিত। মানুষ এখানে কিভাবে বাস করে? মানুষগুলো কোথায়? নীরব, বিচ্ছিন্নতা। ভাবুন, এই দ্বীপটি একটা কারাগার ছিল, কারাগার হিসেবে ব্যবহৃত হয়েছিল। মানুষকে নির্বাসিত করা হতো এখানে। ওইদিকে দক্ষিণ আমেরিকা আর অন্যদিকে আফ্রিকা, আর আমরা মাঝখানে। ও আল্লাহ, অনেক বিচ্ছিন্ন। এখানে আরো একটা দ্বীপ আছে যা আরো বিচ্ছিন্ন। সেন্ট হেলেনা একটা ব্রিটিশ বিদেশি অঞ্চল, ব্রিটেন কর্তৃক নিযুক্ত একজন গভর্নর দ্বারা পরিচালিত। একই প্রশাসনে দূরে আরেকটি দ্বীপ অন্তর্ভুক্ত আছে, আরো বিচ্ছিন্ন। জাহাজে ওখানে যেতে 15 দিন সময় লাগে। যদি চান আমি সেখানে যাই, আমাকে জানান। মাশাআল্লাহ, রাত নেমে এসেছে। জেমস টাউনে পাখিদের ডাক শুনুন। তাদের কাছে এক বিরল আর একটা দামি জিনিস আছে, বিশ্বের সেরা কফি বিন। এটি 300 বছর ধরে এইভাবে চাষ হচ্ছে এবং ব্রিটেনের রপ্তানি হচ্ছে। ট্যুরিস্টদের জন্য চ্যালেঞ্জ হিসেবে আমার পেছনে একটি সিঁড়ি রয়েছে। এই দ্বীপে আসা প্রত্যেকেই কমপ্লিট করতে হবে। কাছাকাছি, চলুন যাই। এই জায়গায় ব্রিটেন ফ্রান্সের সম্রাটকে নির্বাসিত করেছিল। ইউরোপের মানচিত্র বদলে দেওয়া মানুষটি হল নেপোলিয়ন। সে ওই ঘরেই থাকতো। এই পুরো দ্বীপটা ছিল একটা কারাগার, কারণ এটা খুবই বিচ্ছিন্ন এবং পৃথিবী থেকে অনেক দূরে। 1815 সালে ব্রিটিশরা তাকে এখানে নির্বাসিত করে। দ্বীপটিকে অত্যন্ত দুর্গমতার জন্য বেছে নেওয়া হয়। এখানেই তার সমাধি, কিন্তু এটা খালি, কারণ তার দেহাবশেষ প্যারিসের জাদুঘরে আছে। এখানে নেপোলিয়নকে কারাবদ্ধ করা হয়েছিল, পৃথিবীর সবচেয়ে সুন্দর কারাগার। এই জায়গার খ্যাতি নেপোলিয়নের জন্য, কারণ তিনি 1 নম্বর বন্দী। তো এটা হাঁটার উৎসব। এটি পর্যটন দ্বারা আয়োজিত হাঁটার উৎসব, প্রতি রবিবার। আপনি কি দুর্গমতা পছন্দ করেন? হ্যাঁ, পছন্দ করি। আমি নীরবতা পছন্দ করি। তারপর আমি তাকে তার শিকড় সম্পর্কে জিজ্ঞাসা করলাম। আমার পূর্বপুরুষদের একজন ইন্দোনেশিয়াই হতে পারেন, কিন্তু আমার কাছে ব্রিটেন, ভারতীয়, আফ্রিকান এর মিশ্রণ আছে। আমি সব কিছুর মিশ্রণ। ওকে। হ্যাঁ। এখানে একটা চ্যাম্পিয়নশিপ আছে, কিন্তু সেটা ফুটবল নয়। এই দ্বীপে তারা ক্রিকেট খেলে। তো দ্বীপে কিছু একটা ঘটলে সবাই জানে। অবশ্যই, হ্যাঁ। অনেক ফ্রি। এখানে তাড়াহুড়ো নেই, শুধু আমি আর আমার পরিবার। হ্যাঁ,
এটা পতাকা, এটি সেন্ট হেলেনার পতাকা। দক্ষিণ আমেরিকা এখানে, আর আমাদের পেছনে আফ্রিকা। আফ্রিকা, হ্যাঁ, আফ্রিকা অন্যদিকে। এটাই সেন্ট হেলেনার জীবন। সমুদ্রের মাঝখানে মাত্র পেয়েছি। হয়তো পৃথিবীকে মাঝে মাঝে শব্দ থেকে মুক্তি দিতে হবে। বিচ্ছিন্নতা কখনো কখনো সান্ত্বনা হতে পারে, কিন্তু এটা সবসময় সমাধান নয়।